হঠাৎ করে একদিন জেলখাটা তিনজন কয়েদি একসঙ্গে জেলখানা থেকে পালিয়ে যায়। আর যাওয়ার আগে একটা মেয়েকে যৌনতায় ভরপুর একটা প্রেমপত্র লিখে রেখে যায়। তবে কিসের এই চিঠি? কেনই বা এই মেয়েটাকে চিঠি লিখে রেখে গেল? এর রহস্য কি? গল্পটা খুবই সাদামাটা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই গল্পটার মিনিটে মিনিটে রয়েছে এক নতুন নতুন টুইস্ট। আর শেষে যা রয়েছে তা দেখলে আপনার পুরোই মাথা ঘুরে যাবে। এই তিনজন আসামি কেনই বা জেল খাটছিল, আর কেই বা তাদেরকে জেল পালাতে সাহায্য করলো, আর জেল পালানোর পর তাদের সঙ্গে কি কি ঘটেছিল তা নিয়েই আজকের গল্পটা। তবে আজকের গল্পটাতে বেশ কিছু অ্যাডাল্ট সিন আছে যেগুলো বাচ্চারা স্কিপ করবেন, সেই সাথে পরিবারের সবার সামনে দেখবেন না। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই মাথা নষ্ট করার টুইস্টে ভরপুর গল্পটা দেখে আসা যাক। গল্পের শুরুতেই রাতের আধারে দুজন লোক একটা মরদেহ সকলের চোখের আড়ালে মাটির নিচে চাপা দিচ্ছিল। এরপর আমরা মিনি নামের একজন সোসিওলজিস্ট স্টুডেন্টকে দেখতে পাই, যে কিনা এই রাতে একটা ফোন কল রিসিভ করার জন্য তার বসার রুমে বেরিয়ে আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে পুলিশ অফিসার সুব্রত জানায়, আপনি যে তিনজন আসামির ইন্টারভিউ নিতেন সেই তিনজন আসামি জেল থেকে পালিয়ে গেছে। এর খবর শুনেই মিনি থানায় আসে এবং জানতে পারে এই তিনজন আসামি গৌরব, শফিক আর কানাই। এই তিনজনের একজন ইংলিশে যৌনতা ভরপুর একটা চিঠি লিখে রেখে গেছে। তখন সুব্রত বলে, তোমাকে এই তিনজন কখনো কি কিছু বলেছিল? তখন মিনি বলে, না, আমাকে কখনোই কেউ কিছু বলেনি। এই চিঠি পাওয়ার পর সুব্রত মনে করছিল চিঠিটা হয়তো গৌরব লিখেছে, কারণ এই তিনজনের মধ্যে গৌরব একটু বেশি শিক্ষিত। তখন মিনি বলে, গৌরব খুবই ডিসেন্ট একটা ছেলে, সে এমন ফালতু একটা চিঠি লিখতে পারে না। সুব্রত তখন বলে, তুমি হয়তো জানো না, গৌরব জেলে এসেছে 22 বছরের একটা মেয়েকে রেপ করে পেপার কাটিং ছুরি দিয়ে তাকে মার্ডার করার দায়ে। কিন্তু মিনি তার কথায় একমত হতে পারে না, কেননা মিনি এই 1.5 বছর যাবত এই তিনজন ছেলের ইন্টারভিউ নিচ্ছিল। মূলত মিনি আসামিদের উপর একটা রিসার্চ করছিল, কেন এত এত অন্যায় অপরাধ সব জায়গায় বেড়ে চলেছে, এর পিছনে মেন মোটিভটা কি, সেটার উপর ভিত্তি করে। এদিকে এই তিনজন আসামি প্রেমে পড়ে মার্ডার করে অ্যারেস্ট হয়েছে। এখন তাদের ভিতর থেকে একজন মিনির প্রেমে পড়েছে, তাই সুব্রত মিনিকে একটু সাবধানে থাকতে বলে, আর যদি কোথাও কোনো কিছু সন্দেহ মনে হয় তাহলে সুব্রতকে জানাতে বলেন। এরপর রাত হয়ে গেছে, তাই সুব্রত মিনিকে বাসায় ছেড়ে দিতে যাচ্ছিল। তারা দুজন থানার বাইরে আসতে দেখতে পায় মিনির বয়ফ্রেন্ড জয় মিনির জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এই জয় পুলিশ অফিসার সুব্রতকে দু চোখে দেখতে পারে না, কেননা তার সবসময় মনে হয় সুব্রত মিনির প্রেমে পড়েছে। বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে জয় মিনিকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে কতবার ফোন দিলাম, কিন্তু তুমি একবারও আমার ফোন রিসিভ করলে না কেন? তখন মিনি এই তিনজন আসামির ব্যাপারটা খুলে বলে। এ কথা শুনতেই জয় মিনির উপর চিৎকার করে ওঠে, কেননা সে এর আগে অনেকবার মিনিকে এই রিসার্চটা বন্ধ করতে বলেছিল, কিন্তু মিনি কখনো জয়ের কথা শুনেনি। বরং এখন এই তিনজন রেপিস্ট জেল থেকে পালিয়েছে, সেই সাথে মিনিকে একজন চিঠিও লিখে রেখে গেছে। আবারও মিনি বলে ওরা তিনজন রেপিস্ট নয়। একথা শুনে জয় আরো রেগে যায়, আর আবারও এই রিসার্চটাকে বন্ধ করে দিতে বলে। তখন মিনি জয়কে বুঝিয়ে বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। তো যাই হোক, বাড়ি ফেরার পর মিনি আবারও এই তিনজন আসামির উপর কেস স্টাডি করতে বসে যায়। মূলত সে যখনই এই তিনজন আসামির সঙ্গে কথা বলতো, তারা যে যে বিষয়গুলো বলতো মিনি সঙ্গে সঙ্গে একটা ডায়েরিতে নোট করে রাখতো, যাতে পরবর্তীতে রিচার্জ করতে তার সুবিধা হয়। সে কানাইকে জিজ্ঞাসা করেছিল, ফার্স্ট টাইম তোমার সঙ্গে রুমকির কোথায় দেখা হয়েছিল? কানাই বলে, একদিন আমি টিভি কেবল সারাতে একটা বাসায় গিয়েছিলাম, তার পাশের বাসার ছাদে রুমকিকে দেখেছিলাম কাপড় চোপড় নাড়তে। প্রথম দেখাতেই আমার ওকে ভীষণ ভালো লেগেছিল, আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, আর তারপর থেকে বিভিন্ন জায়গায় ওকে ফলো করতে শুরু করি। এক পর্যায়ে কিছুদিন পর সেও আমাকে ভালোবেসে ফেলে। একদিন কানাই রুমকিদের বাড়িতে কেবল ঠিক করতে আসে, তখন কানাই আর রুমকি দুজন মিলে সিঁড়িতে চুটিয়ে প্রেম করছিল, দুজন দুজনকে জড়িয়ে ধরে খুনসুটি করছিল। এমন সময় সেখানে রুমকির বাবা চলে আসে, আর তাদের দুজনকে এই অবস্থা দেখে ফেলে, যাতে করে তারা দুইজনই ওই সময়টাতে অপ্রস্তুত হয়ে পড়ে। এই ঘটনার পর রুমকির বাবা রুমকিকে জোর করে একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কানাইয়ের তখন কোনো কিছুই করা ছিল না, কারণ তখন সে বলা যায় প্রায় বেকার ছিল। এই ঘটনার পর কানাই অনেক কষ্ট পায়, আর কিছুদিন পর নিজেকে আবারও মানিয়ে নিতে শুরু করে, আর আবারও তার কাজে মন দেয়। এদিকে রুমকি তার স্বামীকে নিয়ে সুখে সংসার করতে শুরু করে, তার একটা ছেলেও হয়েছিল। একদিন রুমকিদের বাড়ির কেবল লাইন নষ্ট হয়ে গেলে সেই লাইন ঠিক করাতে আসে কানাই, আর সেখানে আবারও তার পুরাতন প্রেমিকা রুমকির সঙ্গে দেখা হয়ে যায়। এত বছর পর দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়, আর কানাই এতটাই আবেগে আপ্লুত হয়ে যায় যে সে রুমকির বাচ্চা ছেলের সামনেই তাকে কিস করতে শুরু করে। আর এর পর থেকেই প্রতিদিন দুপুর বেলায় কানাই রুমকির হাজবেন্ড যখন বাড়ি থাকতো না, ঠিক তখন আসতে শুরু করে। আর ওই টাইমটাতে তারা দুজন কি করে তা তো বুঝতেই পারছেন, তারা দুজন এতটাই রাসলীলায় মগ্ন হয়ে থাকতো যে পৃথিবীর আর কোনো কিছুই তাদের মাথায় থাকতো না।
রুমকিও তার পুরাতন প্রেমিককে পেয়ে অন্তরঙ্গ সময় পার করে মজা পেত। কিন্তু তাদের এই রাসলীলা বেশি দিন চলতে পারে না। রুমকির স্বামী একদিন জেনে যায় সে যখন বাসায় থাকে না, প্রতিদিন দুপুরবেলায় একজন ছেলে তার বাসায় আসে। এই কথা রুমকিকে জিজ্ঞেস করতেই রুমকি তার স্বামীর উপর অনেক চেতে ওঠে। আর এই দিনের পর থেকেই রুমকি আর তার হাজবেন্ডের ভিতর কানাইকে নিয়ে প্রায় প্রতিদিনই ঝগড়া হতে থাকে। তো যাই এভাবে চলতে চলতে একদিন রুমকির স্বামী তাকে জিজ্ঞাসা করে, কেবল লাগানো ছেলেটা কি তোমার পুরনো প্রেমিক? রুমকি হঠাৎ করে এমন একটা প্রশ্ন শুনে পুরোপুরি থ হয়ে যায়, কোনো কিছুই বলতে পারে না। তার এমন নীরবতা দেখে রুমকির স্বামীর আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না। আর এতটাই সে রেগে যায় যে সে রুমকিকে ফেলে প্রচুর মারধর করতে থাকে। সেই সাথে রুমকিকে হুমকি দিয়ে বলে, তোর পুরাতন নাগরকে এই এলাকায় আসা বন্ধ করে দিব। এই ব্যাপারটা রুমকি কোনো মতেই মেনে নিতে পারে না। তাই সে আজ যখন কানাই তার সঙ্গে দুপুরবেলা রোমান্স করতে আসে, তখন সে তার হাজবেন্ডের পুরো কথাটা কানাইকে খুলে বলে। সেই সাথে আরো বলে, তুমি আমাকে আর আমার ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে চলো। এই কথা শুনে কানাই বলে, আমরা কোথাও পালাবো না, আমরা এই বাড়িতেই একসঙ্গে থাকবো। তাই তারা দুজন প্ল্যান করে রুমকির স্বামীকে মেরে এই বাড়িতেই তার মৃতদেহটা পুঁতে ফেলবে। এরপর রুমকিকে নিয়ে সুখে দিন কাটাবে। এদিকে দেখা যায় তারা তাদের প্ল্যান মতো রুমকির স্বামীকে মেরে ফেলেছে এবং তাদের বাড়ির রান্নাঘরের মাঝখানেই তার মৃতদেহটা পুঁতে রাখে। মনে আছে এই সিনটাই আমরা গল্পের প্রথম দৃশ্যে দেখেছিলাম। তবে এতে করে তাদের শেষ রক্ষা হয় না, তারা দুজনেই পুলিশের কাছে ধরা পড়ে যায়। এরপর মিনি শফিকের একটা কথা মনে পড়ে। শফিকের সাথে ইন্টারভিউ নিয়ে কথা বলার সময় মিনি জানতে পারে শফিক বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে। মিনি সুব্রতকে কল করে জানায় শফিক জেল থেকে পালিয়ে রতন কন্ট্রাক্টরের সঙ্গে দেখা করবে দেশ ছাড়িয়ে পালিয়ে যাওয়ার জন্য। কারণ মিনি যখন জেলখানার ভিতর শফিকের ইন্টারভিউ নিত, তখন শফিক এই কথাটা মিনিকে জানিয়েছিল। এ কথা জানতে পেরে সুব্রত কয়েকজন পুলিশ অফিসারকে রতনের উপর ফলো করতে পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় মিনি ছোট বোন ম্যাক্স স্কুল থেকে বাসায় ফেরেনি, যার কারণে মিনি আর তার মা খুবই টেনশন করতে থাকে। কারণ যারা জেল পালিয়েছে তারা মিনির পরিবারে যে কোনো সময় ক্ষতি করে দিতে পারে। এমন পরিস্থিতিতে কিছুক্ষণের মধ্যেই মিনির বোন ম্যাক্স বাড়িতে ফিরে আসে। ম্যাক্স বাড়িতে আসার পর মিনি রাস্তাঘাটে তাকে সাবধানে চলাফেরা করতে বলে। পরের দিন মিনির মা ঘরের ভেতর বসেছিল। হঠাৎ কেউ একজন পাথরের টুকরোর সাথে একটা কাগজের টুকরো মিনিদের জানলা দিয়ে ঘরের ভিতরে ছুঁড়ে মারে। মিনির মা আবার ওই চিঠিটা পড়ে বুঝতে পারে চিঠিটা যৌনতায় ভরপুর একটা প্রেমপত্র। এটা দেখেই সে ভীষণ ভয় পেয়ে যায় আর সে ভয় পেয়ে দ্রুত কোন্দলকে ফোন করে ডেকে নেয়। মূলত কোন্দলের সঙ্গে মিনির মায়ের সম্পর্ক ছিল, এটা কেউ জানতো না। মিনির মায়ের ফোন পেয়ে কোন্দল দ্রুত তাদের বাড়িতে চলে আসে। আর এই সমস্ত কিছু জানতে পেরে কোন্দল মিনির মাকে এই ঘটনা পুলিশকে জানিয়ে দিতে বলে। কিন্তু মিনির মা বলে, এমন বাজে চিঠির কথা আমি পুলিশকে জানাতে পারবো না, তাহলে আমার মেয়ে সমাজে বদনাম হয়ে যাবে। কোন্দল তখন তাকে বুঝিয়ে বলে, এসব কেউই জানতে পারবে না, শুধুমাত্র তারা পুলিশকে জানাবে। এদিকে ম্যাক্স বাইরে পড়তে বের হলে তার মনে হয় রাস্তায় তাকে কে যেন ফলো করছিল। অন্যদিকে দেখা যায় রাত হলে সুব্রত তার টিম নিয়ে রতনকে ধরে ফেলে। আর জয়কে দেখা যায় সে মিনির সঙ্গে দেখা করতে মিনিদের বাড়িতে আসে, কিন্তু দেখতে পায় মিনি আবারও এই ক্রাইম নিয়ে অনেক চিন্তিত হয়ে কাজ করছে। জয় যে তার সঙ্গে দেখা করতে এসেছে সে বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই বিষয়টা দেখে জয় আবারও মিনিকে বলে, তুমি এই ক্রাইমের উপর কাজটা ছেড়ে দাও না প্লিজ। এ কথা শুনেই মিনি আগুন বরাবর জয়ের উপর রেগে ওঠে আর রাগের মাথা জয়কে বলে, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসবে না। অপমানিত হওয়ার পর জয় মিনিদের বাড়ি থেকে বেরিয়ে আসে। তো যাই হোক, পুলিশ রতনের কাছ থেকে জানতে পারে জেল পালিয়ে শফিক প্রথমে রতনের সঙ্গে দেখা করেছিল এবং তাকে দুবাই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে বলেছে। রতন তার কথা রাজি না হয়ে বরং তাকে তাড়িয়ে দিয়েছে। এরপর যখন শফিক অনেক অনুরোধ করতে থাকে, তখন রতন শফিককে 60,000 টাকা ম্যানেজ করে আনতে বলে। এরপর থেকে শফিকের সঙ্গে আর রতনের কখনোই দেখা হয়নি। এদিকে জয় মিনির বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গেলে কেউ একজন মাস্ক পরে এসে তার উপর অ্যাটাক করে। জয় কোনো মতে হামলাকারীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আন্ডারগ্রাউন্ডে এসে তার গাড়ি পার্কিং করে। জয় এই সমস্ত কিছু দেখে খুব ভয় পেয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত হামলাকারী আবারও জয়কে খুঁজে পেলে তার উপর অ্যাটাক করে। আবারও জয় কোনো মতে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। মিনিকে কল করে দ্রুত তাকে বাঁচিয়ে নিতে বলে, কিন্তু যতক্ষণে মিনি তাকে বাঁচাতে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ এই হামলাকারী জয়কে অনেক গুরুতরভাবে আঘাত করেছিল। কিছুক্ষণ পর মিনি আর সুব্রত জয়কে খুব খারাপ অবস্থায় উদ্ধার করে এবং তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। এদিকে রাতে ম্যাক্স আর তার মা যখন বাড়িতে একা ছিল, তখন হঠাৎ করে কারেন্ট চলে যায় আর একটা লোক সেই মুহূর্তে বাড়ির দরজায় এসে নক করলে তারা দুজনেই ভেতর থেকে অনেক ভয় পেয়ে যায়। এমন সময় তারা দেখতে পায় লোকটা গেট খুলে ভিতরে চলে এসেছে
আর যখনই তারা দুজন লোকটার মুখ দেখে তখন অনেক চমকে যায়। এটা কোনো দুষ্কৃতী ছিল না, এটা ছিল কুন্দল। কুন্দলের কাছে তাদের বাড়ির গেটে চাবি আছে দেখে ম্যাক্স খুব অবাক হয়ে যায় আর তার মাকে জিজ্ঞাসা করে, আমাদের বাড়ির চাবি কুন্দলের কাছে গেল কিভাবে? যে প্রশ্নে কুন্দল আর ম্যাক্সের মা দুজনেই ভাবাচিকা খেয়ে যায় এবং ম্যাক্সের সামনে আমতা আমতা করে কথা বলতে থাকে। পরের দিন মিনি সুব্রতর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। এমন সময় সে সুব্রতকে বলতে থাকে, আমাদের সাথে যা কিছু হচ্ছে সবকিছুর জন্য আমি দায়ী। আমার জন্যই জয়ের উপর অ্যাটাক হয়েছে আর আমার মন বলছে এই অ্যাটাকটা শফিক করিয়েছে। সেই সাথে সুব্রতকে আরো জানায় ছোটবেলায় শফিকের মুখ পড়ে যাওয়ার ঘটনাটা। শফিক তখন অনেক ছোট। একদিন তার বাবা মায়ের ভিতর একবার ঝগড়া হচ্ছিল। ঝগড়ার সময় শফিকের বাবার হাতে গরম চায়ের কাপ ছিল। সেই গরম চায়ের কাপটা শফিকের বাবা শফিকের মায়ের দিকে ছুঁড়ে মারলে দুর্ভাগ্যবশত সেটা শফিকের চোখ মুখে গিয়ে লাগে আর শফিকের এক সাইড পুড়ে যায়। আর যখন শফিক বড় হয়, শফিকের ভাই তখন খুব ধুমধাম করে বিয়ে করে। শফিকের ভাবি খুবই সুন্দরী ছিল, যেটা দেখে শফিকের বন্ধু বান্ধব তাকে নিয়ে বেশ মজা করতে থাকে। শফিকের বড় ভাই তার কথা না ভেবে নিজেই আগে বিয়ে করে নিয়েছে, যে বিষয়টা ওই সময় শফিককে বেশ ভাবিয়ে তোলে। তাই সে রতনের সঙ্গে যোগাযোগ করে এখান থেকে দুবাই চলে যেতে চায়। তবে সে যে কাজ করতো, বাড়ি ফেরার সময় যে টাকা পেত সেই টাকা দিয়ে সে তার ভাবির জন্য গিফট কিনে নিয়ে যেত। মূলত শফিক তার ভাবিকে মনে মনে পছন্দ করতে শুরু করে, তাই সে নিজের প্রেমের জালে ফাঁসানোর জন্য এসব করতে শুরু করে। তো যাই হোক, রাতে শফিক শুয়ে পড়লে যখন সে তার ভাবি আর ভাইকে সেক্স করতে শোনে তখন সে অনেক কষ্ট পেত। শফিক সবসময় আড়াল থেকে তার ভাবিকে কুদৃষ্টিতে লুকিয়ে লুকিয়ে দেখতো। একদিন ভাবি যখন গোসল করে ঘরে এসে কাপড় চোপড় চেঞ্জ করছিল, সেটা শফিক লুকিয়ে লুকিয়ে দেখে ফেলেছিল। আর যেটা দেখে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা তার ভাবির ঘরে এসে তাকে জড়িয়ে ধরে এবং তার ভাবির সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। তবে তার ভাবি কখনোই তাকে এমন বাজে দৃষ্টিতে দেখেনি, তাই সে শফিককে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এবং শফিক ঘর থেকে বেরিয়ে গেলে সে দরজা বন্ধ করে কান্নাকাটি করতে থাকে। রাতে শফিকের ভাই এসে দেখতে পায় শফিকের ভাবি মন খারাপ করে বসে আছে, তাই সে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কিন্তু শফিকের ভাবি তার ভাইকে কোনো কিছুই বলতে পারে না। এমন সময় সে দেখতে পায় শফিক জানালার বাইরে তার ভাই ভাবিকে লুকিয়ে লুকিয়ে দেখছে। এটা দেখে শফিকের ভাবি তার ভাইকে জড়িয়ে ধরে আর শফিককে দেখিয়ে দেখিয়ে কিস করতে থাকে। শফিক এ সমস্ত কিছু সহ্য করতে না পেরে তার ভাই আর তার ভাবিকে তখনই খুন করে। সকাল হলে বিষয়টা পাড়ার লোকের কাছে জানাজানি হয়ে যায়। এদিকে জেল পালানোর 72 ঘন্টা পর গৌরবকে দেখা যায়। তাকেই প্রথম দেখা গেল, সে একটা জামা পরতে পরতে রাতে কোথাও যেন বের হচ্ছিল। অন্যদিকে মিনিকে দেখা যায় জয়ের সেবা যত্ন করছে। মিনি জয়কে জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলে, এসব কিছুর জন্য আমি দায়ী, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে। এরপর গৌরব তার বাড়িতে আসে। গৌরবকে এই অবস্থা দেখে তার মা, ভাই আর বৌদি অনেক অবাক হয়ে যায়, কিন্তু কেউই তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। গৌরবের দাদা এসে তাকে অনেক বকাবকি করতে শুরু করে, কারণ তার জন্য তাদের পরিবারের অনেক বদনাম হয়েছে। গৌরবের মাও ছেলেকে মেনে নিতে পারে না। তখন গৌরব সবার কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে তখন আমি নিজের সেন্সেই ছিলাম না, তাই এমন বাজে কাজ করে ফেলেছি। সেই সাথে গৌরব তার পরিবারের সবার কাছে ক্ষমা চায়। গৌরবকে তার মা এই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ সে কখনোই তাকে ক্ষমা করতে পারবে না। তবে গৌরবের বৌদি এগিয়ে এসে তাকে নিয়ে খাবার খেতে দেয় আর সবাইকে গৌরবের বিষয়টা বুঝিয়ে বলে। তাই গৌরবের মা তার জমানো কিছু গহনা দিয়ে বলে, তুই এসব কিছু নিয়ে এই বাড়ি থেকে চলে যা, আর কখনো এই বাড়িতে ফিরে আসিস না। এদিকে পুলিশ জানতে পারে গৌরব বাড়িতে এসেছে, তাই পুলিশ তাকে অ্যারেস্ট করার জন্য বাড়িতে এসে গৌরবকে কোথাও খুঁজে পায় না, কেননা পুলিশ আসার অনেক আগেই গৌরব বাড়ি ছেড়ে পালিয়ে যায়। যাই হোক, রাত হলেও মিনি জয়দের বাড়িতে আসে আর দেখতে পায় বাড়ির গেটের সামনে অনেক মানুষ ভিড় করে রয়েছে। মিনি ভিতরে যেতে গেলে পুলিশ তাকে ভিতরে যেতে বাধা দেয়, বলে এখানে একটা খুন হয়েছে, এখন ভিতরে যাওয়া যাবে না। তখন মিনি সেখানে সুব্রতকে দেখতে পায় আর তাকে ডাক দিলে সুব্রত মিনিকে ভিতরে আসতে দেয়। তখন সুব্রত মিনিকে ডেকে নিয়ে বলে জয় মারা গেছে। একথা শুনে মিনি সেখানেই কান্নায় ভেঙে পড়ে। সুব্রত অনেক কষ্ট করে মিনিকে সামলে রাখে। তখন ওই ভিড়ের ভেতর আমরা সেই মাস্ক পরা লোকটাকে দেখতে পাই। এই মাস্ক পরা লোকটা আর কেউই নয়, এটা হলো কানাই। জয়ের খবরটা পেয়ে মিনির মাও অনেক কষ্ট পায়, কেননা তারা জয়কে খুব পছন্দ করত। সকাল হলেই মিনি দেখতে পায় সুব্রত মিনির বাসায় এসেছে। তখন মিনি সুব্রতর উপর রাগ করে বলতে থাকে, সবকিছু তোমার জন্য হয়েছে, তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম জয়ের উপর সিকিউরিটি গার্ড রাখার জন্য, কিন্তু তুমি সেটা করলে না, যার কারণে আজ জয় মারা গেছে। মিনি সুব্রতকে এখান থেকে বের হয়ে আসলে অপরাধীদের ধরতে বলে।
এদিকে রাত হলে মিনি একা একা জয়দের বাড়িতে আসে, আর তখন দেখা যায় তার পেছন থেকে একটা লোক তাকে ফলো করছে। তো যাই হোক, মিনি জয়ের ঘরে গিয়ে তাদের একসঙ্গে কাটানো পুরোনো দিনের কথাগুলো মনে করে কান্না করতে থাকে। তখনই হঠাৎ সেখানে শফিক চলে আসে আর তাকে ছুরি দিয়ে ভয় দেখাতে থাকে। এমন সময় যে লোকটা মিনিকে ফলো করছিল সে রুমে ঢুকে শফিককে ধরে ফেলে, কিন্তু তাতে বেশি একটা লাভ হয় না। শফিক ওই লোকটাকে মুহূর্তের ভিতর কুপকাত করে ফেলে। মূলত এই লোকটা পুলিশের লোক ছিল। সুব্রত তাকে মিনি সিকিউরিটি গার্ডের দায়িত্ব দিয়েছিল। শফিক এখান থেকে পালিয়ে যেতে গেলে তখন সেখানে সুব্রত চলে আসে। এই পুলিশ মূলত সুব্রতকে আগেই জানিয়ে দিয়েছিল সে এই রুমে ঢুকবে। পরের দিন ম্যাক্স স্কুল থেকে বাসায় ফিরে তার মা আর কুন্দলকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পায়। এই অবস্থায় দেখে তার মায়ের উপর অনেক রেগে যায়। অন্যদিকে মিনি থানার সুব্রতর সঙ্গে দেখা করতে আসলে দেখে সেখানে বিদিশার মা বাবা এসেছে গৌরব ধরা পড়েছে কিনা সেই বিষয়ে জানতে। মূলত গৌরব এনাদের মেয়ে বিদিশাকে রেপ করে মেরে ফেলেছিল। তখন মিনিট গৌরবের সঙ্গে জেলে সাক্ষাৎকারের কথা মনে পড়ে। গৌরব একটা কল সেন্টারে চাকরি করত, সেখানেই তার বিদিশার সঙ্গে আলাপ হয়। বিদিশাকে প্রথম দেখেই গৌরব প্রেমে পড়ে গিয়েছিল। বিদিশা সবসময় আগে গৌরবের সঙ্গে এসে কথা বলতো। বিদিশার কখনো কোনো সাহায্যের প্রয়োজন হলে সে বিনা সংকোচে গৌরবের হেল্প চাইতো, আর গৌরব অবলীলায় তাকে সাহায্য করত। এক পর্যায়ে এসব কিছুতে গৌরব মনে করতে থাকে বিদিশা হয়তো তাকে ভালোবাসে। কিন্তু কিছুদিন পর গৌরব দেখতে পায় বিদিশা তাদের অফিসের একটা ছেলের সঙ্গে খুব মেলামেশা করছে, তার সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, তার গাড়িতে করে যাওয়া আসা করছে। তাছাড়া ইদানিং সে গৌরবকে তুয়াক্কাই করে না, যেটা দেখে গৌরব সহ্য করতে পারে না। একদিন বিদিশা ভুল করে গৌতমের ফোনে মেসেজ দেয় তার পিরিয়ড হচ্ছে, প্যাড কিনে আনার জন্য। কিন্তু মেসেজটা গৌতম সিন করার সাথে সাথে বিদিশা সেটা ডিলিট করে দেয়। এরপর বিদিশা অফিসে এসে গৌতমকে বলে, সরি, ভুল করে তোমাকে মেসেজটা দিয়ে ফেলেছিলাম। এরপর সে অফিসে সেই ছেলেটার সঙ্গে বাইরে চলে যায়, যেটা দেখে গৌরব আগুন বরাবর রেগে ওঠে। কিছুক্ষণ পর সেই ছেলেটা আবার ফিরে আসলে গৌতম সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর অফিসের ওয়াশরুমে গিয়ে বিদিশাকে রেপ করে তাকে ওইখানেই খুন করে দেয় এবং রক্তাক্ত অবস্থায় সে অফিসের ফ্লোরে চলে আসে। এরপর তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। তবে গৌরব যখন মিনিকে ইন্টারভিউ দিচ্ছিল, আসলে আমি তখন অত্যন্ত রেগে গিয়েছিলাম, তাই রাগের মাথায় এই কাজ করেছি। আমি এমন কাজটা কখনোই করতে চাইনি। এখন এসব কথা মনে পড়লে আমার নিজেরই মরে যেতে ইচ্ছা করে। হয়তো আপনারা এখন ভাবছেন এই যে তিনজনকে দেখানো হলো, গৌতম, শফিক আর কানাই, তিনজনের সাথে একটা মেয়েকেই দেখানো হলো কেন? মূলত এটা মিনির সম্পূর্ণ কল্পনা ছিল। তারা যখন তাদের জীবনের গল্পগুলো বলছিল, মিনি তখন একটা ক্যারেক্টার কল্পনা করে নিয়েছিল। মিনি তো আসলে ওই মেয়েদেরকে কখনো দেখেনি। আশা করি আপনারাও বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর মিনি তার টিচারের সঙ্গে দেখা করতে আসে আর এই পুরো বিষয়টা টিচারের সঙ্গে খুলে বলে। তখন তার টিচার বলে গৌরব পালিয়ে যাওয়ার আগে তাকে আটকাতে হবে। তখন মিনির মনে পড়ে গৌরবের পুরাতন অফিসের কথা। তার পুরাতন অফিসের ওনারের কাছে নিশ্চয়ই গৌরবের কোনো খোঁজ খবর আছে। তাই মিনি আর দেরি না করে ছুটে চলে যায় কোম্পানির মালিকের কাছে এবং তার সঙ্গে কথা বললে মালিক তাকে গৌরবের একটা মেল অ্যাড্রেস দেয়। এরপর মিলি এই মেল অ্যাড্রেসে গৌরবকে একটা মেল করে। আবারও ম্যাক্স রাত হলে বাসায় ফেরার সময় বুঝতে পারে তাকে কেউ একদম পিছন থেকে ফলো করছে। তাই সে তার চোখের আড়াল হওয়ার জন্য একটা ক্যাফেতে ঢুকে পড়ে। কাকতালীয় ভাবে ওই ক্যাফেতে কুন্দল ছিল। প্রথমে কুন্দল ম্যাক্সকে দেখে ক্যাফে থেকে বেরিয়ে যেতে চায়। তখন ম্যাক্স তাকে ডেকে বলে, বাইরে আমাকে কেউ একজন ফলো করছে। তখন কুন্দল ম্যাক্সকে নিয়ে বাইরে বের হলে ফলো করা ওই লোকটাকে দেখতে পায়। আর দেখতে পেয়ে কুন্দল ওই লোকটার কলার ধরে বলতে থাকে, ম্যাক্সকে কেন ফলো করছিস, কোথা থেকে এসেছিস? এমন সময় লোকটা কুন্দলকে অবাক করে দিয়ে বলে, আমি পুলিশের লোক, তাকে সুব্রত পাঠিয়েছে ম্যাক্সের সিকিউরিটি দেওয়ার জন্য। তখন কুন্দল ম্যাক্সকে এসে বলে, তোর মায়ের সঙ্গে প্রেম করছি তাই বলে কি পুলিশের হাতে মার খাওয়াবি নাকি? এই কথাতেই তারা দুজন হেসে দেয় আর তাদের ভিতর ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এরপর মিনির মন খারাপ হলে সুব্রত তাকে সান্ত্বনা দেয়। এরপর মিনি যখন বাসায় ফিরছিল তখন গৌরব তাকে মেল করে। গৌরব তার সঙ্গে দেখা করতে চেয়েছে। মেল পাওয়ার সাথে সাথেই মিনি গৌরবের সঙ্গে দেখা করতে ছুটে আসে আর গৌরবের সঙ্গে দেখা হলে তার কাছে জিজ্ঞাসা করে জয়কে সে কেন মেরেছে। তখন গৌরব বলে জয়কে সুব্রত মেরেছে। এ কথা শুনে মিনি পুরোপুরি অবাক হয়ে যায় এবং তার কথা মিনি বিশ্বাস না করলে গৌরব বলে এসব কিছু সত্যতা কানাইয়ের কাছে প্রমাণ আছে। সে আরো বলে কানাই জেল থেকে পালানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিল। তখন সুব্রত তাকে বলেছিল তোমাকে জেল থেকে পালানোর সকল ব্যবস্থা করে দিব, তার বিনিময়ে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। এবং পালানোর দিন সুব্রত কানাইকে একটা ইংলিশ চিঠি লিখে দেয়। ওই সেই যৌনতায় ভরপুর ইংলিশ লাভ লেটার। মূলত সুব্রত মিনিকে পাওয়ার জন্য জয়কে খুন করেছে। কানাই জয়কে যে খুন করেছে তার একটা গোপন ভিডিও ধারণ করে রেখেছে।
করেছে। তো যাই হোক, মিনি তখন মনে পড়ে জয় অনেক আগেই বলেছিল সুব্রত তাকে পছন্দ করে, যার কারণে জয় সুব্রতকে সহ্য করতে পারতো না। তখন মিনি গৌরবের কাছ থেকে কানাইয়ের অ্যাড্রেস নিয়ে নেয়, কেননা সে মনে মনে ঠিক করে সুব্রতকে সে শাস্তি দিবে। এরপর দেখা যায় কয়েকজন পুলিশ অফিসার কানাইয়ের ওইখানে চলে আসে, তবে সে বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে তার মোবাইল ফোনটা সেখানেই ফেলে রেখে যায়, আর সেই ফোন গিয়ে পড়ে পুলিশের হাতে, যেটাতে জয়ের সেই ভিডিও রেকর্ডটা করা আছে। এদিকে মিনি বাড়ি ফিরেই দেখতে পায় সুব্রত তাদের বাড়িতে এসেছে, সবার সঙ্গে বসে খাবার খাচ্ছে। তবে এসব সত্যতা জেনে মিনি সুব্রতকে আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। এমন সময় মিনির কাছে পুলিশ কল করে জানায় তারা সুব্রতর অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছে। তখন মিনি জানিয়ে দেয় সুব্রত তাদের বাড়িতে। পুলিশ দ্রুত সেখানে এসে সুব্রতকে অ্যারেস্ট করে নেয়। সুব্রত চিৎকার করে সবাইকে বলে, আমি নির্দোষ, কিছুই করিনি, কিন্তু কেউ তার কোনো কথাই বিশ্বাস করে না। এরপর পুলিশ যখন সুব্রতকে এই খুনের ব্যাপারে জিজ্ঞাসা করে, সে আবারও বলে, আমি এই খুনের ব্যাপারে কোনো কিছুই জানি না। এদিকে মিনি জয়ের কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে। এমন সময় কানাই আবারও মিনিকে মারতে আসে, কিন্তু সেখানে পুলিশ চলে আসে আর মিনিকে বাঁচিয়ে নেয়। তবে মিনি পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে কানাইকে গুলি করে মেরে ফেলে। এরপর মিনি জেলে সুব্রতর সঙ্গে দেখা করতে আসে। তখন মিনি সুব্রতকে অনেক কথা জিজ্ঞাসা করে, কিন্তু সুব্রত তার কোনো কথায় উত্তর দেয় না। মিনি তাকে আরো বলে, আমি একজন সোশিওলজিস্ট, তার জানা দরকার মানুষ কেন ক্রাইম করে, এই ক্রাইমগুলোর কারণ জেনে সেগুলোকে বন্ধ করতে হবে। সুব্রত তখন বলে, সবকিছুই মানলাম, কিন্তু আমি কেন ফেসে গেলাম? তখন মিনি বলে, তুমি যদি না ফেসে যেতে তাহলে তো আমি ধরা পড়ে যেতাম, আমার কাজটা অসম্পূর্ণ থেকে যেত। আমি আমার রিসার্চ কোনো মতেই বন্ধ করতে পারি না, যার কারণেই এত আয়োজন, কারণ আমার রিসার্চ এই সমাজকে নতুন একটা দিশা খুঁজে দিবে। তখন সুব্রত বলে, তাহলে তুমিই কি ওই তিনজনকে পালাতে সাহায্য করেছো? তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। মিনি জেলে গিয়ে কানাইকে এখান থেকে পালানোর একটা প্ল্যান বলে। ঠান্ডা লাগছে বলে জেল থেকে 3টা কম্বল চেয়ে নিবে, সেই কম্বল ভিজিয়ে নিয়ে জেলের ওপাশে ফেলে দিবে, তারপর সেই কম্বল বেয়ে নিচে নেমে যাবে। কম্বল ভিজানোর কারণ হলো কম্বল ভিজলে মানুষের ওয়েট ভালোভাবে নিতে পারে। আর এই সমস্ত কিছু করলে মিনি কানাইয়ের গার্লফ্রেন্ড রুমকিকে জেল থেকে যে কোনো মূল্যে বের করে দিবে। আর কানাই তার উপর অন্ধবিশ্বাস করে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জেল পালানোর প্ল্যানে মিনিকে সাহায্য করে। একথা শুনে সুব্রত বলে, তাহলে তুমি কি রুমকিকে জেল থেকে বের করেছো? তখন মিনি হেসে হেসে বলে, না, বলার সময় মানুষ অনেক কথা বলে, কিন্তু সেটা যে কাজে করতে হবে এমন তো কোনো মানে নেই। এই কথা না বললে তো কানাই আমার কথা মতো কাজ করতো না, জেল পড়াতো না, আর আমি যে খুন করতে বলেছিলাম সেই খুনটাও করতো না। খুনের কথা শুনে সুব্রত অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে কাকে খুন করেছে। তবে সুব্রতর আর বুঝতে বাকি থাকে না, জয়ের খুন কানাই করেছে, আর এই খুন করার জন্য মিনি তাকে বলেছে। তখন সুব্রত জিজ্ঞাসা করে, তুমি জয়কে এত ভালোবাসো, তাহলে ওকে কেন মেরে ফেললে? তখন মিনি বলে, আমি যদি জয়কে না মারতাম তাহলে আমি কষ্ট বুঝতে পারতাম না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আমি আমার এই মহান রিসার্চের জন্য আমার ভালোবাসার মানুষটাকে বলে দিয়েছি। আমি এই অপরাধীদের কষ্টটুকু বুঝতে চেয়েছি, যেটা শফিক তার ভাবিকে মারার সময় পেয়েছে, গৌরব ফিল করেছে বিদিশাকে মারার সময়। এখানে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জয়কে মারার সময় কানাই মিনির গলায় ছুরি ধরে বলেছিল, আমি যা বলছি তাই করতে হবে। জয় মিনিকে বাঁচানোর জন্য কানাইয়ের কথায় রাজি হয়। তার হাতে লেখা একটা চিরকুট জয়কে ধরিয়ে দিয়ে কানাই মোবাইল নিয়ে জয়ের কথাগুলো রেকর্ড করতে থাকে। আর রেকর্ড শেষ হলে মিনির সামনেই কানাই জয়কে খুন করে। এসব কিছুর পিছনে সম্পূর্ণ মিনিই দায়ী। শেষমেশ সুব্রত বলে, আমি তোমাকে শাস্তি দিব। তখন মিনি বলে, আগে নিজে তো জেল থেকে ছাড়া পাও, তারপর না হয় আমার কথা ভেবো, তুমি জেল থেকে ছাড়া পাবা কিভাবে? এই কথা শুনেই সুব্রত বলে, তুমি যদি জেল খাটা কয়েদিদের জেলখানা থেকে পালাতে সাহায্য করতে পারো, তাহলে আমি তো জেলের সবকিছুই চিনি, আমি কেন পারবো না? এই কথার মধ্যেই এই গল্পটা এখানে শেষ হয়। তবে আমার মনে হয় মিনি ছিল একজন সাইকোপ্যাথ, আর নয়তো কেউ এমন কাজ করতে পারে না। আপনার কি মনে হয় বলুন তো? আপনি এই গল্পের শেষটার জন্য কি প্রস্তুত ছিলেন? বুঝতে পেরেছিলেন যে ভালোবাসার মানুষকে কিভাবে সে মেরে ফেলবে, কি একটা কথিত রিচার্জের নাম করে? আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।